হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। কদিন টানা বৃষ্টিতে আমরা সকলেই কিন্তু হাঁপিয়ে উঠেছিলাম। আবার কদিন হলো, 3-4 দিন মতন হলো বেশ কিন্তু রোদ ঝলমলে আকাশ হচ্ছে, কেচে কুচে প্রাণ শান্তি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা মতন। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি অন্যান্য জবা ফুল সেরমভাবে ফোটেনি, কিন্তু অনেকগুলি দোপাটি ফুল ফুটেছে। দেখে ভীষণ ভালো লাগলো, তাই টুক করে একটুখানি ভিডিও ক্লিপ তুলেই ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। তো ছাদে উঠে জামা কাপড় মেলে, তবে আজকে সেরম কিছু কাচাকুচি ছিল না, কেননা গতকালই আপনাদের দাদাভাই সব জামা কাপড় কেচে কুচে কমপ্লিট করে দিয়েছিল। তো ছাদে গিয়ে আমার ঠাকুরের সেবার জন্য ফুলগুলি তুলে আনলাম। ঠাকুর পুজোটা যদিও বাবাই দিয়েছে। তারপরে নিচে নেমে এসে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই বসিয়ে দিলাম আজকে কলমি শাক ভাজা। শুকনো লঙ্কা দুখানা ভেজে আগে রেখেই দিয়েছি, তারপরে রসুন ফোড়ন দিয়ে কেটে রাখা কলমি শাকটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লবণ হলুদটা শাকের সাথে মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো। তো এদিকে শাক ভাজাটা হতে থাকুক, আর ওদিকে চলুন কালকের কমেন্টগুলি পড়ে ফেলি। উমার গল্প কথা চ্যানেল থেকে উমা দিদিভাই বলেছেন ভিডিওটি, চলে আসলাম, ভিডিওটি খুব সুন্দর হয়েছে, পুরোটা দেখে নিলাম। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। রেহানা ব্লগস ভিডিও থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে আপু ভিডিওটি, পাশে থাকলাম। তবে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম দিদিভাই, আপনারা কেউই কিন্তু কত নম্বর বন্ধু হলে নাম্বারটা লিখবেন না। আমি আগে জানতাম না, এটা আমি উমা দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি। আপনি ওই যে 815 নম্বর সংখ্যাটা মেনশন করে দিয়েছেন, যার কারণে আপনি আপনার সাবস্ক্রাইবারটা কিন্তু আমি আর পাইনি। আপনারাও দেখবেন কিছু না কিছু সাবস্ক্রাইবার কিন্তু কেটে যাবে। তাই প্লিজ সকলকে অনুরোধ করছি, কেউ কখনো নাম্বার লিখবেন না। নাম্বার লিখলে আপনার চ্যানেলেরও যেরকম ক্ষতি, আমার চ্যানেলেরও সেরকম ক্ষতি, উভয়ের পক্ষেই ক্ষতি। অনেকেই জানেন না, বোঝেন না, নাম্বারটা লিখে ফেলেন, আবার অনেকে জেনেও নাম্বারটা কিন্তু লিখে ফেলেন। তাই উভয় বন্ধুদেরকেই বলছি, নাম্বারটা প্লিজ দেবেন না। পাশে থাকলে আমরা কিন্তু বুঝতেই পারি এখন, কেন অনেক নতুন আপডেট হয়েছে আমাদের ইউটিউব স্টুডিওতে, সেটা দেখে বোঝাই যায় কারা কারা সাবস্ক্রাইব করলো, কারা কারা আনসাবস্ক্রাইব করে ফেললো। তবে জানেন, আমি না অনেক দিন সৌমি দিদিভাইয়ের ব্লগ দেখতে পাচ্ছি না, উনি ব্লগ ছাড়ছেও না, কি জানি দিদিভাইয়ের শরীর খারাপ হলো কি না। তবে যাই হোক, আশা করব দিদিভাই সুস্থ আছেন। আরও একজন কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, পাশে আছি আপু। তবে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, ভিডিওটি দেখে পাশে থাকার জন্য। আগামী দিনগুলিতেও ঠিক এরকমভাবেই ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। তো চলুন, প্রথমে শাক ভাজাটা তো হয়ে গেল, ওদিকে ভাতটাও হয়ে গেছে, আর এখন করে নিচ্ছি একটু মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালেই, সেই ডালটাকে মিক্সিতে বেটে নিয়ে লঙ্কা আর রসুনের সাথে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে একটা একটা করে বড়া ভেজে তুলে নিচ্ছি। আর তারপরে বসিয়ে দেবো পেঁপে আলুর তরকারি। আজকে না নিরামিষ রান্নাই করেছি, মাছ টাছ খেতে আর ইচ্ছা করছিল না, ওই জন্য আপনাদের দাদাভাইকেও বাজারে যেতে বারণ করেছিলাম যে আজকে বাজারে যেতে হবে না। ওদিকে মেয়ের স্কুল আছে, তবে মেয়েকে আজকের বাটার পাউরুটি দিয়ে দিয়েছিলাম, বেশি টিফিনের ঝামেলা করিনি। আর বড় মেয়ের আজকের হাফ ছুটি হয়ে গেছিলো, যার কারণে ওর কোনো টিফিন নেয়নি, বাড়িতে এসেই ভাত খেতে পেরেছে, যেহেতু টিফিনের পরের পিরিয়ডেই ছুটি হয়ে গেছিলো। তবে যারা মিড ডে মিল খাবে তাদের বলেছিল স্কুলে থেকে যেতে, আর আমার মেয়ে তো মিড ডে মিল খায় না, তাই ও স্যারকে বলে বাড়ি চলে এসেছিলো। ওদের একটা প্রজেক্ট দিয়েছে সোলার বাড়ি বানানো, সেটা আপনাদের সঙ্গে একটু হলেও কালকে শেয়ার করব। কিছুটা তৈরি করেছে, তবে আমার মেয়ে এই প্রজেক্টটা একাই করেছে। এদিকে ডালের বড়াগুলি কিন্তু হয়ে যাচ্ছে। জানেন তো, জীবন বড়ই না অদ্ভুত, আমরা বাইরে থেকে দেখে টক করে মানুষকে বিচার করে ফেলি। আচ্ছা বলুন তো, কেউ কি শখ করে মন খারাপ করে, অথবা কেউ কি আদর করে একাকিত্ব পোষে? আবার কিছু মানুষ আছে ভালোবেসেও সব কিছুর থেকে নিজেকে কি সুন্দর করে গুটিয়ে রাখে। আসলে পরিস্থিতি এমনটাই করতে বাধ্য করে। সময়ের ওপর যে কারোরই হাত নেই, না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছু, মানিয়ে নিতে হয় অনেক কিছু, মনের বিপরীতে গিয়েও সব কিছু একা একাই মেনে নিতে বাধ্য হই আমরা। এই জন্যই মনে হয় জীবনকে বিষণ্ণ সুন্দর বলা হয়ে থাকে। সময়ের সাথে সব যেন ঠিক বরফের মতন গলে যায়, আবার
আগুনের মতন সবটা পুড়ে ছাই হয়ে যায়, অথবা কুয়াশার মতন ঢেকে যায় সবটা। আবার ঝাঁ চকচকে রোদ এসে এক মুহূর্তের মধ্যে সবটা আলোকিত করে দেয়। জীবনে যে কখন মেঘ, কখন বৃষ্টি, কখন রোদ, কখন মন খারাপ, কখন হাসি খুশি, ওঠা পড়া আমরা কিছুই জানি না, সবটাই ওনার হাতে। তাই মানিয়ে নিতেই হয়। ওই যে আগেই বললাম, এই জন্যেই বোধ হয় জীবনকে বিষণ্ণ সুন্দর বলা হয়ে থাকে। যাই হোক, তো এখন দেখুন ডালের বড়াগুলি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এবারে পেঁপে আলুর তরকারিটা বসাচ্ছি। সকালবেলায় খুব সুন্দর রোদ উঠেছিল, তবে বেলা বাড়তে আকাশটা চারিদিক থেকে মুখ ভার করে এসছে, মানে মেঘ করে এসছে। বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। মেঘলা দিনে গরম কিন্তু একটু বেশিই হয়ে থাকে, তবে বৃষ্টি কিন্তু হয়নি। মেঘ কেটে ঠাঁটা পোড়া রোদ উঠেছিল যাকে বলে। বাইরের দিকে তাকালে পরে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন মাথার ভেতরে তীব্র একটা যন্ত্রণা হচ্ছে। তবে কি করা যাবে, কাজ তো আছে, বাইরে তো বেরোতেই হবে, ঘরে বসে থাকলে তো চলবে না। তাই তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে। স্কুল থেকে আসার পথে একেবারে পড়িয়ে তারপরে বাড়িতে ফিরি। ভাবলাম শুধু শুধু থেকে শুয়ে বসে সময় নষ্ট করে কিছুই করার নেই, বা কী হবে শুধু শুধু সময় নষ্ট করে। জীবনে যত কর্ম করব ততই ভালো, ততই হয়তো সফলতা পাবো। দেখা যাক, একটু কর্ম করিই না, কি হয়। ভাগ্যের ওপরে তো কারোর হাত নেই, অদৃষ্টে যা লেখা আছে সেটাই হবে। তবুও কর্ম তো করতেই হবে মানুষকে, বিনা কর্মে কেউ তো আর বসে থাকতে পারে না। পেঁপের তরকারিটা কিন্তু বেশ সুন্দর করে বসিয়ে দিলাম, আর এরকমভাবে আদা জিরে বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে পেঁপের তরকারি কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে। আগে এতটা সুন্দর করে পেঁপের তরকারি করতে পারতাম না, তাই রান্নাটাও পেঁপের তরকারিটা হতো না। তবে হঠাৎ করে একদিন এইভাবে পেঁপের তরকারি রান্না করাতে বাড়ির সকলেরই খুব সুন্দর ভালো লেগেছিল। তারপর থেকে এরকম এই একই রেসিপি ফলো করে থাকি। আদা জিরে বাটা দিয়ে নিরামিষে পেঁপের তরকারিটা করি, তবে অনেক সময় চিংড়ি মাছ দিয়ে থাকি, তাহলে সুস্বাদু আরও বেশিই হয়। তবে নিরামিষে এই পেঁপের রান্না কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি। যারা খাবে না তারা কিন্তু হাত চেটে ডালের পাশে গরম গরম পেঁপের তরকারি দিয়ে ভাত উঠিয়েই দেবে। বিশ্বাস না হলে একদিন বাড়িতে এরকমভাবে করে দেখতে পারেন, দেখবেন ফল হাতে না হাতেই পাবেন। পেঁপের তরকারিটা, পেঁপের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘি গরম মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে বাটিতে ঢেলে নেব, আর তারপরে আপনাদের সামনে নিয়ে চলে আসব এখনকারের মতন যেরকম করি। তবে আজকের একটু অন্য রকম থাম্বনেল দিয়েছি। প্রত্যেক দিনের এই একঘেয়েমি থাম্বনেল থেকে ভাবলাম আজকে একটু রেহাই দিই, তাই একটু এরকম ভাবনা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করব আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন এখানেই রাখলাম, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।